আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইচএসসি 25 কিংবা 26 ব্যাচ, তোমাদের জন্য তোমাদের ইংলিশ যে ফার্স্ট পেপার টেক্সট বুকটি রয়েছে সেটির একদম পূর্ণাঙ্গ ধারাবাহিক সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে এই পুরো বইটি একদম প্রত্যেকটি প্যাসেজ ধরে ধরে শেষ করাবো এবং এমসিকিউগুলো সলিউশন করাবো। চলো আজকে আমাদের এই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফট, অর্থাৎ ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের লেসন 3 পার্ট ডি। এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে নোবেরা আহমেদকে নিয়ে আলোচনা আছে। এখানে কাকে নিয়ে আলোচনা আছে? নোবেরা আহমেদ। আমরা একটু চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে কি বলেছে, নোবেরা আহমেদ ওয়াজ দ্য পাইওনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। অর্থাৎ নোবেরা আহমেদ কি ছিল? ওয়াজ মানে ছিল, ভাইয়া ছিল, কি ছিল? দ্য পাইওনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। ভাই কোথায় ছিল? বাংলাদেশে ছিল। কোথায়? ইন বাংলাদেশ, একটি জায়গা, ঠিক আছে। এবং কি ছিল বাংলাদেশের? এই যে আধুনিক ভাস্কর্যের অগ্রদূত বা প্রতীকীত হিসাবে পরিচিতি ছিল। ওয়াজ মানে ছিল, তাহলে পাইওনিয়ার, ভাই পাইওনিয়ার মানে কি? অগ্রদূত। প্রতীকীট মানে রোল মডেল, যাকে আমরা দেখে পেছন পেছন যাব, অর্থাৎ যাকে অনুসরণ করব। পাইওনিয়ার যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক আছে। তাহলে পাইওনিয়ার কিসের পাইওনিয়ার ছিলেন? মডার্ন মানে আধুনিক স্কাল্পটিং মানে কি ভাইয়া? ভাস্কর্য। আশা করি বুঝতে পেরেছ। শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসরিপ্রেজেন্টেড আর্টিস্ট ইন দ্য কান্ট্রি। তাহলে দেখো এখানে তার সম্পর্কে আরও একটি পরিচয় দিয়েছে। এই ইজটা এখানে লিঙ্কিং ভার্ব, কারণ ভার্বের আগে যা থাকে তাকে আমরা সাবজেক্ট বলি এবং ভার্বের পরে যা থাকে তাকে আমরা এক্সটেনশন বলি। এই এক্সটেনশন এবং সাবজেক্ট যদি ইকুয়াল হয়ে যায় তখন আমরা ভার্বটাকে লিঙ্কিং ভার্ব হিসাবে ধরে নিই। তাহলে শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার। আন্ডার বলতে এখানে কি বুঝিয়েছে? সে অনেক বেশি অবহেলিত ছিল। অবহেলিত, ভাই আন্ডার বলতে এখানে বোঝাচ্ছে নিচে, বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অবহেলিত। এবং আরেকটা কি ছিল? মিসরিপ্রেজেন্টেড, অর্থাৎ উপস্থাপিত হয়েছিল। প্রেজেন্ট মানে উপস্থাপিত হওয়া, কিন্তু উপস্থাপনটা কিভাবে হয়েছে? অর্থাৎ মিসরিপ্রেজেন্টেড, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। তাহলে সে অনেক অবহেলিত এবং ভুলভাবে উপস্থাপিত একজন শিল্পী ছিল ইন দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের এই দেশে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে একটা কোটেশন ইউজ করেছে, হোয়েন ওয়ার্কস ডিসক্রাইবিং অফ দ্য মডার্ন বাংলাদেশি স্কাল্পটর নোবেরা আহমেদ। দেখো যখন এই যে ডিসক্রাইবিং বর্ণনা করা হয় কাজ সম্পর্কে, কার কাজ সম্পর্কে? এই মডার্ন বাংলাদেশি আধুনিক যে বাংলাদেশি একজন স্কাল্পটর অথবা ভাস্কর আছে নোবেরা আহমেদ, তার কাজের সম্পর্কে যখন বর্ণনা করা হয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লাইম, এটা কিন্তু সিনোনিমে আসতে পারে। প্রোক্লাইম মানে কি করা? ঘোষণা দেওয়া, মানে ডিক্লার করা, ঠিক আছে, স্টেটমেন্ট দেওয়া। তাহলে প্রোক্লাইম করেছে, ঘোষণা দিয়েছিল। কে ঘোষণা দিয়েছে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। কার সম্পর্কে দিয়েছিল? নোবেরা আহমেদ সম্পর্কে। নোবেরা আহমেদের কিসের সম্পর্কে দিয়েছিল? ব্যক্তিগত জীবন? না ভাইয়া, ব্যক্তিগত জীবন সম্পর্কে দেয়নি, তার কাজের বর্ণনা দিতে গিয়ে এই তোমার শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন। দেখো এখানে কোটেশন ইউজ হয়েছে, কোটেশনটা অ্যাকচুয়ালি এই জায়গায় হবে, এটা হবে না কোটেশন। দেখো হোয়াট নোবেরা ইজ ডুইং নাও উইল টেক আস এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড। এই অংশটুকু আমি যদি একটু দুটো অংশে বিভক্ত করি বাক্যটাকে, দেখো নোবেরা ইজ ডুইং নাও, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নোবেরা এখন যা করছে, অর্থাৎ যে কাজগুলো করছে। হোয়াট উইল টেক আস এ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, যেটা অনেক সময় লাগবে টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে, ঠিক আছে। উইল টেক আস, আমাদের অনেক সময় লাগবে টু আন্ডারস্ট্যান্ড, কি? বুঝতে। অর্থাৎ তার কাজের মধ্যে এত সৃজনশীলতা, এত তোমার ভাব গাম্ভীর্যপূর্ণ, কিংবা ভেতরে এত মেসেজ ছিল, আমাদের মতো সাধারণ মানুষ এটা বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল সেই সময়টায়। অর্থাৎ মানুষ তখন তাকে মূল্যায়ন করছিল না। তখন শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘোষণা করেছিলেন যে এখন তিনি যা করছেন তা আমাদের বুঝতে অনেক সময় লাগবে, এবং তাই হয়েছে। আমরা এই সমাজে, এই বর্তমান প্রেক্ষাপটে এসে এগুলো আমরা বুঝতে পেরেছি এবং তাকে স্বীকৃতি দিয়েছি। দেখো
শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, সে হলো ওই ধরনের শিল্পী, মানে বোঝাচ্ছে সে এত উঁচু মানে শিল্পী, তার কাজগুলো আমরা ধরতেই পারতেছি না। ঠিক আছে, দিস অ্যাপলি, ভাই অ্যাপলি মানে কি, এটা একটা অ্যাপলি, এটা মানে পুরোপুরি বা যথাযথভাবে, ভাই এটা একটা কিন্তু অ্যাডভার্ব। ভাই আপনি কিভাবে বুঝলেন ভাই এলওয়াই আছে এই জন্য? নো, এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব তা কিন্তু না, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। সো এলওয়াই দেখে আমি কখনোই বলতে পারবো না। দেখো দিস, এটা এখানে সাবজেক্ট, আর এখানে ফাইনের ভার্ব হিসাবে, মেইন ভার্ব হিসাবে ডেসক্রাইব ব্যবহৃত হয়েছে। আজকে থেকে মনে রাখবা, যে বাক্যে অক্সিলারি, মডেল অক্সিলারি নেই এবং সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি একটি শব্দ থাকে, তখন আমরা তাকে অ্যাডভার্ব হিসেবে স্বীকৃতি দিব। ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে স্বীকৃতিই দিব। তাহলে বলো তো, ইহা পুরোপুরিভাবে বর্ণনা করে হার প্রোগ্রেসিভ থট। ভাইয়া ইহা মানে কোনটিকে বোঝাচ্ছে? এই যে স্টেটমেন্টটা দিয়েছিল, কে দিয়েছিল? শিল্পাচার্য জয়নাল আবেদীন। এই স্টেটমেন্টটাকে দিস বলে আখ্যায়িত করেছে। ইহা পুরোপুরিভাবে বর্ণনা করে তার প্রোগ্রেসিভ থট, অর্থাৎ উন্নয়নশীল চিন্তাভাবনার। ঠিক আছে, ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, অর্থাৎ এই ভাস্কর্যের শিল্পে, এই ভাস্কর্যের মাঠে, এই ভাস্কর্যের এরিয়াতে তার যে একটা উন্নয়নশীল বা উন্নত চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছিল এই স্টেটমেন্টটি দ্বারা। কে স্টেটমেন্টটি করেছিল? শিল্পাচার্য জয়নাল আবেদীন। আমরা একটু পরের পেজে চলে যাই। এখানে কি বলেছে দেখো, এখানে একটু দেখো আমরা একটু আলোচনা করি। নোবেরা আহমেদ ওয়াজ, ভাই ওয়াজটা আমি বলেছিলাম লিঙ্কিং ভার্ব, কেন? সাবজেক্ট আর এক্সটেনশন সমান হয়ে যাবে, কিন্তু এখানে ওয়াজ বর্ন, ভাইয়া এটা কিন্তু পেসিভে আছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব। এখন এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, এবং এটা V3-তে আছে, কারণ নোবেরা আহমেদ নিজে নিজে তো আর জন্মগ্রহণ করতে পারেনি, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে নোবেরা আহমেদ ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইন এ কালচারালি ইনক্লাইন ফ্যামিলি। ভাই ইনক্লাইন মানে কি ভাইয়া, এটা একটু ব্যাখ্যা করেন না। ভাই ইনক্লাইন মানে হলো ঝোঁক, মানে ট্রেন্ড। যেমন আমাদের এখন যে ছেলেমেয়েরা আছে, আমরা যদি একটু দেখতে পাই, দেখবা ছেলেরা একটু বাইকের প্রতি ঝোঁক আছে, ট্রেন্ড আছে, সে ইনক্লাইন মানে ঝুঁকে পড়ছে, অথবা সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে পড়ছে, এটাকে বোঝায় ইনক্লাইন। ঠিক আছে, কিন্তু এই বাক্যে ইনক্লাইন বলতে এটাও বোঝাচ্ছে, বাট পরিপূর্ণভাবে বুঝতে হলে তোমাকে সমৃদ্ধ, অর্থাৎ সমৃদ্ধ, পরিপূর্ণ, এই অর্থে ইনক্লাইন ব্যবহৃত হয়েছে। তাহলে ফ্যামিলি একটা নাউন ভাইয়া, ইনক্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ, কালচারালি এটা অ্যাডভার্ব, এবং এ একটা ডিটারমিনার। তুমি যদি এই ফ্যামিলি থেকে এ পর্যন্ত বিবেচনা করো, তাহলে এটা একটা নাউন ফ্রেজ, কারণ ডিটারমিনার দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তখন একাধিক শব্দ ডিটারমিনার দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হলে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। দেখো এখানে ফ্যামিলিকে মডিফাই করেছে ইনক্লাইন্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করেছে নাউনকে, আবার ইনক্লাইন্ডকে মডিফাই, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নোবেরা আহমেদ কোথায় জন্মগ্রহণ করেছিল? একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, ইন চিটাগং, কোথায়? চট্টগ্রামে। হোয়ার, যেখানে, এই হোয়ার দ্বারা কাকে নির্দেশ করছে? এই প্লেসটাকে অ্যান্টিসিডেন্ট হিসাবে এই চিটাগংকে নির্দেশ করে হোয়ার বসেছে। হোয়ার, যেখানে শি ওয়াজ ইন্সপায়ার্ড, দেখো সে অনুপ্রাণিত করেনি, তাকে অনুপ্রাণিত করা হয়েছিল ভাইয়া। ওয়াজ ইন্সপায়ার্ড মানে অক্সিলারির পর, ওয়াজের পর ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, কিন্তু হয়েছে V3, মানে তাকে অনুপ্রাণিত করা হয়েছিল বাই হার মাদার্স স্কিল। এই মাদার্সটা এখানে পসেসিভ অর্থাৎ ডিটারমিনার হিসাবে বসেছে, পসেসিভ ডিটারমিনার, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। হার মাদার্স স্কিল অর্থাৎ তার মায়ের দক্ষতায়, ইন মেকিংস ডলস হাউস, অর্থাৎ তার মা কি বানাতে পারতো? ডলস বানাতে পারতো। ডল মানে কি ভাই? পুতুল, পুতুলের বাড়ি বানাইতে পারতো। কি বানাইতে পারতো? পুতুলের বাড়ি। এই দক্ষতাটা তাকে অনুপ্রাণিত করেছিল, তার মা থেকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিল। আউট অফ ক্লে, ক্লে অর্থ তোমরা সবাই জানো, ঠিক আছে, এঁটেল মাটিকে আমরা সাধারণত কাদা মাটিকে বুঝাই। অ্যান্ড বিকেম হয়েছিল, ফ্যাসিনেটেড উইথ অর্থাৎ মুগ্ধ হয়েছিল, বিমোহিত হয়েছিল। ফ্যাসিনেটেড উইথ, বিকাম হয়েছিল, ওয়ার্কিং উইথ 3 ডাইমেনশনাল ফর্মস, অর্থাৎ 3 ডাইমেনশনাল ফর্ম নিয়ে কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেছিল, মুগ্ধ হয়েছিল, বিমোহিত হয়েছিল। কে? নোবেরা আহমেদ। অ্যাস, এই অ্যাসটা বাক্যে প্রেপোজিশন হিসেবে বসতে পারে, কনজাংশন হিসেবে বসতে পারে। যখন দুটো ক্লজকে যুক্ত করবে অ্যাস দ্বারা, তখন সেটি হবে কনজাংশন এবং বাক্যটি হয়ে যাবে কমপ্লেক্স। কিন্তু একটি ক্লজ আর একটি ফ্রেজকে যুক্ত করলে তখন সেটি হবে প্রেপোজিশন, তখন সেই বাক্যটি হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। দেখো অ্যাস আহমেদ ওয়াস, এই যে একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি। আহমেদ ওয়াস এডুকেটেড
অর্থাৎ আহমেদকে শিক্ষিত করা হয়েছিল কোথায়? ইন লন্ডনে। কোথায়? লন্ডনে। লন্ডনে তিনি পড়াশোনা করেছিলেন অ্যান্ড ফ্লোরেন্সে। ঠিক আছে, দুটো জায়গার নাম এখানে বলেছে কোথায় তিনি পড়াশোনা করেছে। হার স্কালচারাল ভোকাবুলারি ওয়াজ বেসড অন, এই দেখো ওয়াজ, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দুটো ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট আছে, তার মানে দুটো ক্লজ, অর্থাৎ অ্যাস একটা কনজাংশন, অর্থাৎ ক্লজ মার্কার হিসাবে এখানে বসেছে, প্রেপোজিশন নয়। তার মানে আমরা বলতে পারি তার যে তোমার ভাস্কর্যের ভান্ডার আছে, ভোকাবুলারি বলতে এখানে ভান্ডার বোঝাচ্ছে। ওয়াজ বেসড অন, কিসের উপর নির্ভর করেছে? বেস অন কিসের উপর নির্ভর করেছে? এই কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড ফক ট্রেডিশন। দেখো দুটো জিনিস, একটা বলছে ওয়েস্টার্ন আইডিয়াস অর্থাৎ পশ্চিমা যে চিন্তাভাবনা, এবং ফক ট্রেডিশন মানে লোক যে ঐতিহ্য সেটির উপর। দেখো তার জন্ম চট্টগ্রামে, কিন্তু তার পড়াশোনা ছিল ওয়েস্টার্নে অর্থাৎ লন্ডনে, ফ্লোরেন্সে। এই কারণে তার যে চিন্তাভাবনা, তার যে স্কালচারাল ভোকাবুলারি, এগুলো দুটো কম্বিনেশন হয়ে গেছে, একটা তোমার এই দেশের ফক ট্রেডিশন, আরেকটা হলো যে তোমার ওয়েস্টার্ন আইডিয়াস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের পেজে চলে যাচ্ছি। তোমরা যারা এখনও এই ধরনের এই প্যাসেজগুলো একদম পরিপূর্ণভাবে এখানে এক্সপ্লেন করা হচ্ছে, আর পাশাপাশি এমসিকিউ সলিউশন দেওয়া হবে, ভোকাবুলারি শিট দেওয়া হবে, যারা তোমাদের প্রয়োজন হবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটি নক দিলে আমি তোমাদেরকে স্লাইডগুলো শিটগুলো একদম প্রোভাইড করব বিনামূল্যে। আমাদের কোর্স সম্পূর্ণ ফ্রি, আমরা এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দিবে যাতে সবাই উপকৃত হয়। কেমন? দেখো এখানে কি বলেছে? মেনি অফ আর আর্টিফ্যাক্টস, বা আর্টিফ্যাক্টস মানে কি? হস্তশিল্প, মানে হাতের তৈরি যে শিল্পগুলো আছে, তার অনেক হাতের তৈরি শিল্প আয়ার বেসড অন, দেখো আবার বলছে কিসের উপর বেস করে হয়েছে, কিসের উপর ভিত্তি করে এগুলো তৈরি হয়েছিল? ভিলেজ লিভ অর্থাৎ গ্রামীণ জীবন। ভাই লিভস এখানে কিন্তু নাউন, গ্রামীণ জীবন, তাহলে গ্রাম্য যে জীবন আছে ওটার উপর বেস করে হয়েছে। অ্যান্ড ফক মোটিভস, অর্থাৎ ফক মানে কি ভাইয়া? ফক মানে লোক, ঠিক আছে। মোটিভস মানে এই লোকের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, তাহলে এই লোক বৈশিষ্ট্যের উপর বেস করে হয়েছে। অফ হুইচ, যেটি কিনা শি ওয়াজ এ কিন অবজারভার, শি ওয়াজ এ কিন অবজারভার। ভাই কিন মানে কি? একদম তীক্ষ্ণ, একদম ধারালো, মানে খুব সূক্ষ্ম। অবজারভার মানে পর্যবেক্ষক। সে কি ছিলেন? একদম ধারালো, ছুচালো, কিংবা একদম ক্ষীণ, একদম স্মার্ট একজন পর্যবেক্ষক ছিলেন। ঠিক আছে। শি অলসো, ভাই দেখো এটা কিন্তু মেইন ভার্ব, ইনকর্পোরেটেড মানে একত্রিত করা বা একীভূত করা, এটা কিন্তু এখানে সাবজেক্ট শি। তাহলে এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অলসো যেটা ব্যবহার হয়েছে সেটা অ্যাডভার্ব। ঠিক আছে। সে অলসো ইনকর্পোরেটেড, সে আরও একীভূত করেছিল বুদ্ধিস্ট থিম, যে বুদ্ধিস্টের যে থিম আছে এগুলো একীভূত করেছিল ইন হার ওয়ার্ক, তার কাজের মধ্য দিয়ে। ঠিক আছে। অ্যান্ড ডেভেলপ, উন্নয়ন করেছিল অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, একটা ব্যক্তিগত যে শৈলী আছে সেগুলো। দ্যাট, যা কিনা ড্যাপিক্ট মানে কি ভাইয়া? বর্ণনা করা। ড্যাপিক্ট হতো কি? বর্ণনা করা। দ্য এক্সপিরিয়েন্স অফ উইমেন, অর্থাৎ মেয়েদের যে অভিজ্ঞতা আছে সেটির একটি বহিঃপ্রকাশ ঘটেছিল, সেটির একটি বর্ণনা আমরা দেখতে পেয়েছিলাম তার কাজের মাধ্যমে। ঠিক আছে। ইন অগাস্ট 1960, অর্থাৎ 1960 সালের আগস্ট মাসে নোবেরা আহমেদ হ্যাডার ফার্স্ট সোলো এক্সিবিশন। সোলো মানে কি? তোমরা যারা গান করো তারা কিন্তু খুব ভালো করে জানো সোলো মানে কি। সোলো মানে হলো একক। ঠিক আছে। এক্সিবিশন মানে প্রদর্শন, মানে তার প্রথম একক প্রদর্শনী কি ভাই? বইমেলাতে হয় না, বইটই আনে না, বই প্রদর্শিত হয় না, এগুলো বিক্রি হয় না। কিন্তু প্রশ্ন হলো বইমেলায় তো আমরা যে বইমেলা দেখতে পাই এখানে অনেক লেখকের বই থাকে, কিন্তু তিনি এত প্রমিনেন্ট একজন গ্রেট পার্সন ছিলেন, তার যে কাজ এককভাবে প্রদর্শিত হয়েছিল। অর্গানাইজ করেছিল কে? কোথায় হয়েছিল? গ্রাউন্ড ফ্লোর অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, অর্থাৎ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির একদম গ্রাউন্ড ফ্লোরে। এটা এখন কোথায়? নাও ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যে লাইব্রেরি আছে সেটার একদম গ্রাউন্ড ফ্লোরে এই আয়োজনটা করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। এগুলো একদম একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা, খুব সহজেই এগুলো সমাধান করা যায়। দেখো আমাদের আর বেশি নাই, দেখো 1 পেজ 2 পেজ 3 পেজ আছে। ঠিক আছে। আমরা আর বেশি সময় নিব না, আর একটু দেখো। ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন, এটা একদম প্রথম। ইট ওয়াজ ভাই এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট
এবার এটা একদম প্রথমবারের মতো সোলো স্কাল্পচার এক্সিবিশন ছিল, অর্থাৎ তোমার একদম প্রথমবারের মতন ভাস্কর্যের জন্য একক প্রদর্শনী ছিল ওটা, ঠিক আছে, বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ভাস্করের কথা বিবেচনা করলে ওটাই প্রথম ছিল যেটা কিনা এককভাবে প্রদর্শিত হয়েছিল। ইস্ট পাকিস্তান ব্যাক দেন, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে, ইস্ট পাকিস্তান ব্যাক দেন বলতে বোঝাচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানে। ইট ওয়াজ ইনঅগারেটেড, ইনঅগারেটেড কিন্তু V3-তে আছে, ওয়াজের পরে V3 বসেছে, নিশ্চিতভাবে ওয়াজের পর V3 বসে না, তাহলে কেন বসছে? বাক্যটি পেসিভে আছে, ওয়াজের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেন V3 বসেছে? কারণ এটা পেসিভে আছে, মানে ইহা এই প্রোগ্রামটা উদ্বোধন করেছিলেন, ইনঅগারেটেড মানে উদ্বোধন, কে করেছিল? বাই জেনারেল আজম খান অফ দ্য পাকিস্তান আর্মি, অর্থাৎ পাকিস্তানি আর্মির জেনারেল আজম খান এটা উদ্বোধন করেছিল। হু, এই হু দ্বারা কাকে বুঝিয়েছে? অ্যান্টিসেমিট হিসেবে এই পাকিস্তানি আর্মিকে বুঝিয়েছে, জেনারেল আজম খানকে বুঝিয়েছে। হু দ্বারা আমরা বুঝতে পেরেছি বাক্যটি কমপ্লেক্সে আছে। হু ওয়াজ সো ইমপ্রেসড, তোমরা হও না কাউকে দেখে, কারো কাজ দেখে, কারো দর্শন দেখে, কারো গুণ দেখে আমরা ইমপ্রেস হয়ে যাই না? এই ইমপ্রেসের কথাই বলছে, অর্থাৎ সেই অনেক বেশি বিমোহিত হয়েছে, মুগ্ধ হয়েছিল উইথ হার ওয়ার্ক, তাকে দেখে নয়। তোমরা আবার ভাববা তাকে দেখে বিমোহিত হয়েছে, তাকে দেখে নয়, তার কাজকে দেখে। এই জিনিসটা মাথায় রাখবে। দ্যাট, যা কিনা হি গেভ হার এ গ্র্যান্ট অফ 10,000। দেখো গেভ মানে দিয়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে V2, তাহলে সে দিয়েছিল মানে আজম খান দিয়েছিল, দেখো তাকে, ওই যে নবের আহমেদকে, তাকে দিয়েছিল এ গ্র্যান্ট অফ 10,000, অর্থাৎ 10,000 টাকা অনুদান দিয়েছিল। গ্র্যান্ট মানে অনুদান বুঝাচ্ছি, ঠিক আছে, টু প্রমোট, কোনো কিছুকে প্রমোট করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য, ঠিক আছে। দেখো স্কাল্পচার কি প্রমোট করার জন্য? এই ভাস্কর্যটাকে অ্যাজ অ্যান কি হিসাবে? আর্ট ফর্ম হিসাবে, অর্থাৎ শিল্পের রূপ হিসাবে, এটাকে শিল্প হিসাবে তুমি প্রমোট করো, এই জন্য আমি তোমাকে 10,000 টাকা দিলাম। এই অ্যাসটা দেখো, এই পাশে একটা ক্লজ আছে, কিন্তু এটা কিন্তু একটা ফ্রেজ অ্যান্ড আর্ট ফর্ম, তাইলে এই ফ্রেজকে যুক্ত করেছে ক্লজের সাথে, তখন কিন্তু এই অ্যাসটা কিন্তু ভাইয়া প্রেপোজিশন। এই অ্যাসটা কি? প্রেপোজিশন। আশা করি বুঝতে পেরেছো। দেখো শি ইউজড, এটা কিন্তু মূল ভার্ব, V2-তে আছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু তোমার মডেল অক্সিলারি না, আমার মডেল অক্সিলারি হলে শি ইউজড টু হতো, ঠিক আছে। শি ইউজড, সে ব্যবহার করেছিল কি কি? দেখো সিমেন্ট, উড, প্লাস্টার অ্যান্ড স্টোন। স্টোন মানে তোমরা সবাই জানো পাথর। ফর দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য ফর হার স্কাল্পচার্স, অর্থাৎ তার যে ভাস্কর্যের জন্য উপাদান হিসাবে তিনি কি ব্যবহার করেছিলেন? 4টি জিনিস, সিমেন্ট, উড মানে তোমরা জানো, প্লাস্টার মানেও জানো, অ্যান্ড স্টোন, এটাও বলেছি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের আর বেশি নেই, আমরা একটু দ্রুত শেষ করে দিচ্ছি তোমাদেরকে। দেখো ইন দ্য আর্লি 1960, অর্থাৎ 1960 দশকের শুরুর দিকে, আপন দ্য পাকিস্তানি আর্ট কাউন্সিল ইনভাইটেশন, অর্থাৎ পাকিস্তানি আর্ট কাউন্সিলের আমন্ত্রণে শি মুভ টু ওয়েস্ট পাকিস্তান, সে কোথায় চলে গিয়েছিল? ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল। অ্যান্ড প্রডিউস মানে উৎপাদন বোঝাচ্ছে, বাট এখানে আসলে নির্মাণ অর্থে ব্যবহৃত হয়েছে, তৈরি অর্থে ব্যবহৃত হয়েছে। মেকিং, বিল্ড, প্রডিউসড, মেকিং বললে সবচেয়ে বেশি ভালো, মানে মেড, মেনি ওয়ার্কস দেয়ার, সেখানে অনেক কাজ তিনি তৈরি করেছিলেন বা উৎপাদন করেছিলেন। ইন 1962, অর্থাৎ 1962 সালে সি ট্রাভেলড, দেখো ট্রাভেলড V2-তে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। সে ট্রাভেলড, সে ভ্রমণ করেছিল, কি ভ্রমণ করেছিল? টু, কোথায় ভ্রমণ করেছিল? টু বোম্বে, অর্থাৎ বোম্বে ভ্রমণ করেছিল। কেন বোম্বে ভ্রমণ করেছিল? টু লার্ন, শিখতে। দেখো কোনো উদ্দেশ্য বোঝাতে টু ব্যবহৃত হয়, এবং টুর পরে ভার্বের বেস ফ্রম, টুর পরে ভার্বের কোন ফ্রম? বেস ফ্রম। টু লার্ন, শিখতে, ভারতনাট্যম, অ্যান্ড এ ইয়ার লেটার, কি শিখতে? ভারতনাট্যম শিখতে। অ্যান্ড 1 বছর পর, ইয়ার লেটার মানে পরবর্তী, 1 বছর পর, মুভ টু, আবার মুভ করেছে প্যারিসে। ভাই কি জীবন! লন্ডনে পড়াশোনা করেছে, ফ্লোরেন্সে করেছে, এই ওয়েস্ট পাকিস্তান থেকে ইনভাইটেশন পাচ্ছে, ওয়েস্ট পাকিস্তানে গেল, এখন আবার প্যারিসে চলে যাচ্ছে। হোয়ার শি, যেখানে এই হোয়ার মানে এখানে প্যারিসকে বোঝাচ্ছে, যেখানে শি রিমেইন্ড, যে বাকি অংশ, রিমেইন মানে বাকি অংশ বোঝাচ্ছে, ফর দ্য রেস্ট অফ হার লাইফ, তিনি তার জীবনের বাকি অংশ ওখানে কাটিয়ে দিয়েছিলেন। শি লিভড, সে বসবাস করেছিল। আবার V2 পাস্ট ইনডিফিনিট টেন্স, ইন থাইল্যান্ড, কোন জায়গায়? থাইল্যান্ডে, কোনো একটা বড় জায়গার নামের আগে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। দেখো ফ্রম 1968 টু 1970, অর্থাৎ 1968 থেকে 70 সাল পর্যন্ত, 2 বছর তিনি কোথায় ছিল? থাইল্যান্ডে। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সোলো এক্সিবিশন, যেখানে তার দ্বিতীয়
সেকেন্ড সোলো এক্সিবিশন হয়েছিল, মানে দ্বিতীয়বারের মতো একক প্রদর্শনী হয়েছিল। প্রথমবার হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে লাইব্রেরিতে, সেন্ট্রাল লাইব্রেরিতে, আর দ্বিতীয়বার কোথায়? থাইল্যান্ডে। কত বড় ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। দেখো, ইন ব্যাংককস এলিয়েন্স ফ্রান্সাইজ ইন 1970, অর্থাৎ 1970 সালে কোথায়? ব্যাংককস এলিয়েন্স ফ্রান্সাইজে। ঠিক আছে, দেখো at that time, সে সময়ে, at that time বলতে সে সময়ে, she was using past continuous tense, সে ব্যবহার করতেছিলেন remains বাকি অংশ from plane crashes, অর্থাৎ যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছিল। দেখো, বাংলাদেশে যখন ছিল তখন বানাইছে উড, সিমেন্ট এগুলো দিয়ে, কিন্তু যখন থাইল্যান্ডে চলে গেছে সেখানে এই প্লেনের ধ্বংসাবশেষ দিয়ে তিনি ইউজ করে শুরু করেছিল স্কাল্পচারে অফ আমেরিকান এয়ারপ্লেন, অর্থাৎ আমেরিকার একটা এয়ারপ্লেন ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার, অর্থাৎ ভিয়েতনাম ওয়ারে, অর্থাৎ ভিয়েতনামের যে যুদ্ধ হয়েছিল সেখানে আমেরিকার যে প্লেনটি ধ্বংস হয়ে গেছিল সেখানে ধ্বংসাবশেষ দিয়ে তিনি কি এগুলো ব্যবহার করা শুরু করেছিলেন। নোবেরা আহমেদ ওয়াস ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার, মানে প্রধান নকশাকারী ছিলেন কোথাকার? অফ দ্য শহীদ মিনার। তোমরা সবাই জানো শহীদ মিনারের নকশাকার ডিজাইনে কে ছিল? ইন হুইচ শি কোলাবোরেটেড উইথ হামিদুর রহমান। কোলাবোরেট মানে সহযোগিতা করা, অর্থাৎ যে কিনা সহযোগিতা করেছিল হামিদুর রহমানকে। আমরা বিশেষ করে হামিদুর রহমানের নামটাই সবচেয়ে বেশি জানি, বাট হামিদুর রহমানকে সহযোগিতা করেছিল কে? নোবেরা আহমেদ। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। she was awarded, দেখো awarded এই ভার্বটা V3-তে আছে, ওয়াজের পরে V3 প্যাসিভ, মানে সে অ্যাওয়ার্ড দেয়নি, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তাকে পুরস্কৃত করা হয়েছিল। দা 21শে পদক, কি পদক দেওয়া হয়েছে? 21শে পদক। ইন 1997, 1997 সালে। ইন অ্যাবসেন্টিয়া, অর্থাৎ তার অবর্তমানে। ইন অ্যাবসেন্টিয়া মানে কি? তার অবর্তমানে। অ্যান্ড an exhibition was arranged, মানে একটা প্রদর্শনী was arranged। আবার দেখো পেসিভে আছে, কারণ প্রদর্শনী নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না, প্রদর্শনী নিজেকে নিজে অ্যারেঞ্জ করতে পারে না, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান অর্গানাইজ করেছে, এই জন্য এটা পেসিভে আছে। ওয়াজের পর V3 অ্যারেঞ্জড, অর্থাৎ প্রদর্শনীটা অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম হার ওয়ার্কস লেফট বিহাইন্ড ইন ঢাকা, ঢাকায় রেখে যাওয়া তার যে কাজগুলো ছিল এগুলোকে নিয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল। কত সালে? ইন এপ্রিল মে 1998 সালে, 1998। আশা করি এইটুকু অংশ বুঝতে পেরেছ। এবং আমাদের এরপরে আমাদের প্যাসেজটা শেষ নোবেরা আহমেদের। দেখো আমরা একদম ধারাবাহিকভাবে এই এমসিকিউগুলো রেখেছি, অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ, 10 নাম্বার, 11, 12 সবগুলো এমসিকিউ তোমাদেরকে সলিউশন করিয়ে দিব। এই এমসিকিউগুলো সলিউশনের ক্ষেত্রে তোমাকে প্যাসেজকে ভিত্তি করে তোমাকে সলিউশন করতে হবে, অনেকের সমস্যা হয়, এই জন্য আমরা এগুলো সলিউশন করে দিব। এবং এই এমসিকিউ সব পূর্ণাঙ্গ শিটের যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, এবং ওই এমসিকিউ ক্লাসটা আমরা পরবর্তীতে আপলোড করব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবা, দেখে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। শুভকামনা। আসসালামু আলাইকুম।